দেওয়া আছে, আর তার নিচে হচ্ছে কে কোন শিলালিপির সঙ্গে জড়িত বলে এরকম মেলামেলি করতে হবে। তাহলে বলো যে প্রথমে সমুদ্রগুপ্ত দেওয়া আছে, এলাহাবাদ প্রশস্তি বলতো। তাহলে সমুদ্রগুপ্তের সঙ্গে কি জড়িত? এলাহাবাদ প্রশস্তি। এলা প্রশস্তি স্যার। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের হচ্ছে লেখা। তারপর যে গৌতমীপুত্র সাতকর্ণী, নানাঘাট। আইহোল রবি কীর্তির লেখা। গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে কি নাসিক প্রশস্তি। নাসিক প্রশস্তি কে লিখেছিল? নাসিক 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 নানাঘাট। নাসিক প্রশস্তি হচ্ছে গৌতমী বালাশ্রী, মানে তার মা গৌতমী বালাশ্রীর লেখা। আর প্রথম সাতকর্ণী যেটা আছে সেটা হচ্ছে কি নয়নিকার লেখা। নানাঘাট শিলালিপি। হ্যাঁ, মানে নানাঘাট হচ্ছে ওটা নয়নিকা। নানাঘাট শিলালিপি। দ্বিতীয় পুলকেশী, আইহোল প্রশস্তি। আইহোল প্রশস্তি স্যার। আইহোল। প্রশস্তি স্যার। আইহোল এটা কার লেখা? রবি রবি কীর্তি। কীর্তি। রবি কীর্তি। রবিকীর্তি। হ্যাঁ। রুদ্র দামন, জুনাগড়। জুনাগড়। জুনাগড় ছিল চক্ররাজের রুদ্রদমন তো। রুদ্র দামন হচ্ছে জুনাগড়। তারপর হচ্ছে কলিঙ্গরাজ, হাতিগুম্বা লিপি স্যার। হস্তিগুম্ফা। কলিঙ্গরাজ হস্তিগুম্ফা। খারবেলের হচ্ছে হস্তিগুম্ফা। বাপরে, ঠান্ডাতে লিখতে পারছি না, আঙুল জমে যাচ্ছে। তারপরে যে প্রথম সাতকর্ণী, এটা একটু আগে অলরেডি আলোচনা করে দিলাম যে প্রথম সাতকর্ণী নয়নিকা, মানে নানাঘাট, এটা হচ্ছে তার স্ত্রী লিখেছিলেন নয়নিকা। আর গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে গৌতমী বালাশ্রী, তার মা। আর কিতে পড়ে থাকলো? অশোক। অশোক কি আছে? ব্রাহ্মী, ব্রাহ্মী, খারশ্রী, আরামাইক। সেটা অশোক ঘোষ না স্যার। মানে ওই ইয়ে না, ওর সঙ্গে জড়িত আর কি, যে ইয়ে সেটা একটা ব্রাহ্মী। লিপি, ওগুলো ওটা যাই হোক, ওটা ব্রাহ্মী শিলালিপি। ব্রাহ্মী খরস্তি আরবীয়। আর কি হয়ে গেলে আছে না কি, আরটা কি আছে? প্রথম ভোজ, রাজরাজ ভোজ। স্যার বাকি এই আছে। তোমার ভোজ হচ্ছে কি পড়ে থাকলো আর? গোয়ালিয়র, গোয়ালিয়র, মিহির ভোজ। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? জেন্দাবেশ। কল্পসূত্র। দেখো যে জৈনদের স্যার। সেরকম প্রধান ধর্মগ্রন্থ নেই, দ্বাদশ সেরকম বঙ্গ। বলতে দ্বাদশ বঙ্গকে ধরা সংঘ। হয়। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার প্রাকৃত ভাষায় লেখা। ঠিক আছে, প্রাকৃত ভাষায় লেখা, যেটা হচ্ছে তোমার বৌদ্ধদের হচ্ছে ত্রিপিটক, যেটা পালি ভাষায় রচিত, আর এটা হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা। বুদ্ধদেবের দেহত্যাগের ঘটনার ধর্মকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ। দেবী চন্দ্রগুপ্তম নাটকটি কে রচয়িতা? বিশাখ দত্ত। বিশাখ দত্ত। বিশাখ দত্ত। বিশাখ দত্তের সঙ্গে এটা আমরা পরিচিত খুব, যে মুদ্রা রাক্ষস। কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন কি, এবং কার আমলে এই বিদ্রোহ ঘটেছিল? দিব্য দ্বিতীয় মহিপাল। দীপক। দীপক দ্বিতীয় দীপক। মহিপালের আমলে ঘটে। ত্রিমুখী শক্তির সংগ্রাম কবে কাদের মধ্যে হয়েছিল? রাষ্ট্রকূট। পাল, প্রতিহার ও রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট। যদি একটু টিকা বলে বা কি কারণের জন্য, তাহলে কি হবে? যে কনৌজ দখলকে কেন্দ্র করে। প্রায় এর মধ্যে প্রায় 200 বছর ধরে সংগ্রাম চলেছিল। আলটিমেটলি কেউই মানে কর্তৃত্ব স্থাপন করতে পারেনি। মাঝখান থেকে এই তিনটে রাজবংশেরই কি হয়েছিল, যে শক্তি খর্ব হয়েছিল। ইলতুৎমিশের সময় কোন মঙ্গল নেতা ভারত আক্রমণ করে? জিয়াউদ্দিন মাংবর্ণী।
চেঙ্গিস খান জয়নুদ্দিন মকবরা নিয়ে চেঙ্গিস পিছনে খান। মানে করতে করতে চেঙ্গিস চেঙ্গিস খান খান। এবং এই ইলতুৎমিশকে কি বলা হয়? ইলতুৎমিশ হচ্ছেন দিল্লি বংশের প্রতিষ্ঠাতা। ইলতুৎমিশ ছিলেন স্যার প্রকৃত দাস প্রতিষ্ঠাতা। বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়। সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রকৃত প্রতিষ্ঠাতা। ইক্তা প্রথার প্রবর্তক। ইলতুৎমিশ। দাগ ও হুলিয়া প্রথার কে প্রবর্তন করেন? শেরশাহ। শেরশাহ। আলাউদ্দিন ও সরি আলাউদ্দিন খলজি। এটা হচ্ছে আলাউদ্দিন দাগ ও হুলিয়া বলছিলাম যে প্রথার প্রবর্তক। একসাথে এটা কি দাগ অনেকগুলো ও হুলিয়া সংগঠন প্রথাটা ছিল। কি যদি বলা হয়? জিনিসটা কি? মানে দাগ জিনিসটা কি? ঘোড়ার চিহ্নিত চিহ্নিতকরণ। হ্যাঁ, তো ঘোড়ার হচ্ছে চিহ্নিতকরণ। ঘোড়ার পিঠে ঘোড়ার চিহ্নিতকরণ। যদিও দেয় ধরো যে দাগ ও হুলিয়া প্রথা কি ছিল, ধরো কোশ্চেন এরকম করে যদি দেয়, প্রবর্তক প্রথমে দিল না, যে দাগ ও হুলিয়া প্রথা বললো 3 নম্বর দিল, হতে পারে কোশ্চেন, বা আড়াই নম্বরে 2 নম্বর থাকলো, তাহলে এটা বলতে হবে যে আলাউদ্দিন খলজির মানে সেনা সংক্রান্ত প্রচলিত প্রথা ছিল ঘোড়ার পিঠে চিহ্নিতকরণ, এটাকে বলা হতো দাগ, আর সেনাদের মুখের বিবরণী বর্ণনা করা, সেটাকে বলা হতো হুলিয়া। হুলিয়া। স্যার বলছিলাম এরকম প্রশ্নে কেউ যদি প্রথমের পার্টটা পারে পরের পার্টটা যদি না পারে সে কি নাম্বার পাবে? হ্যাঁ, কেন পারবে না? পার্টলি থাকবে। তো যদি দুটোই থাকে, দাগ ও হুলিয়া দুটো থাকলে মানে অবশ্যই 2 নম্বর আছে। যদি 2 থাকে তার মানে এক এক করে আছে, তাহলে প্রথমটা লিখলে অবশ্যই 1 নম্বর পাবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই তোমাদেরকে, দ্বিতীয়টা ভুল লিখে দিলে স্যার। সেটা অত আশা করি দিয়ে দেবে, তাও এখন টিচারের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, তবে একটা জিনিস এখানে বলে দিই, যে যেটা শুনলাম আমি, যে ফার্স্ট পেপারের জন্য মাত্র 7খানা পেজ দেওয়া হয়েছিল, ঠিক আছে, যার মধ্যে 2টো ছিল তোমার রাফ পেপার। অনেকের যেটা হয়েছে যে পেজ শেষ হয়ে গেছিল, যে করতে পারেনি। এটা আগে নেক্সট পরীক্ষায় ডব্লিউপিএসসি এর ক্ষেত্রে সেটা হচ্ছে কিনা দেখে নেবে, তাহলে একদম ছোট ছোট করে মানে বেশি স্পেস দেবে না, গ্যাপ দেবে না, যেন ওই পেজের মধ্যে যেন হয়। এরকম অনেক ক্যান্ডিডেট হচ্ছে, আদেও যারা রাফ পেপারে করেছে তাদেরকে আদৌ নাম্বার দেবে কিনা আমার ডাউট আছে, মনে হয় দেবে না। তো এই ব্যাপারটা একটু ভালো করে দেখবে, এই ব্যাপারটা ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? যেমন একজনের হয়েছে, বললো ও 7 পাতা জুড়েই জিকেতেই ভর্তি হবে, মানে জিকে 7 পাতা লেগে গেছে, দিয়ে লুজ সিট চাইতে গেছে, স্যার তখন কথা বলেছে প্রচুর না। ইকো হচ্ছে স্যার, মাইক আর অন আছে স্যার। হ্যাঁ, তখন বলেছে যে না, আর লুজ সিট নেই, তাই বলেছে লুজ সিট আর দেওয়া হবে না। তো এটা যেমন খুব একটা খারাপ ব্যাপার হয়েছে, যে এক্সামিনার আর আগে বলে দেয়নি এক্সাম হলে। তো এটা কিন্তু আগে বলে দিচ্ছি যে ডব্লিউপিএসসি যখন ক্যান্ডিডেট তোমরা যাবে, আশা করি কেপিএসআই যে ফরম্যাটটা হলো ওই স্যার কিন্তু ফরম্যাটে, এর আগের বছর কিন্তু লুসিড দিয়েছিল স্যার। কিন্তু এবারে দেয়নি, তাই সেটাই আমি সাবধান করে দিচ্ছি, তাই বলছি, ঠিক আছে? এটা স্মরণ করে এটা ভীষণ একটা ভাইটাল ইম্পর্টেন্ট পয়েন্ট, যে প্রথমেই আগে এক্সামিনারকে জিজ্ঞাসা করে নেবে যে আর এক্সট্রা লুজ সিট দেওয়া হবে কিনা, তো সেইভাবে লিখবে, ঠিক আছে? সেইভাবে করবে। এবং বেশি তাহলে বড় বড় যদি ওরকম থাকে, তাহলে ম্যাথ গুলোকে আরো ছোট ছোট করে দেবে, মানে যত আমি বড় করে এলাবোরেট করতে বলেছিলাম, লিখতে বলেছিলাম, তত তাহলে লিখবে না, কারণ আমাকে ওই পেজের মধ্যেই কমপ্লিট করতে হবে। তারপরে এবার শুনলাম যে ইংলিশের ক্ষেত্রে যেমন যেটা ছক্কাটা ঘর বলেছি, সেটা কিন্তু প্রেসিটা লেখার ক্ষেত্রে দিয়েছে, এক একবার এক এক রকম করছে, ঠিক আছে, দিয়ে ক্যান্ডিডেটদেরকে পুরো বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। এবার আমি এই সমস্ত জিনিসগুলো বলি, এবার দেখা গেলো এবার এলো না, তখন আমাকে গাল দেয় কিছু ছেলে পেলে, যে আপনি এই জিনিস বললেন, কই তো আসেই না, কিছু এলো না। তাই ওভারঅল কখন যে কি দেবে, কি করবে, সেটা কেউ জানে না। তাই এই লুজ সিট মানে কাটাই ছক্কাটা, যেটা আমি তোমাদেরকে লিখে দেখিয়েছিলাম, সেরকম ছক্কাটা ঘর ছিল এবার প্রেসি লেখার জন্য। আশা করি ওরা পরপর একই সেম, যখন যে প্যাটার্নে পরীক্ষা হয় পরপর ওই দুটো তিনটে ওরকমই করে, মানে কেপিএস এরকম এসেছে, মানে ডব্লিউপিএস এরকম আসবে। তাই আমাদেরকে A4 পেপারে 7 পাতার মধ্যে 7 পেজের মধ্যে জিকে, ম্যাথ, রিজনিং এখন থেকে কভার করা শিখতে হবে তাহলে। দাদা বললাম হচ্ছে 1 নাম্বারের যে কোশ্চেন গুলো থাকে ওগুলোতে শুধু যদি আমি নাম্বার দিয়ে উত্তর করে এক দিই, নম্বর প্রশ্ন তাহলে করে শুধু লাইনটা যদি না ওটা লিখি। পুরোটা নয়, মানে পূর্ণ বাক্যে উত্তর লিখবে। ধরো এরকম কোশ্চেন আছে যে ইলতুৎমিশের সময় কোন বঙ্গতা, তাহলে এটা লিখবে যে ইলতুৎমিশের সময় চেঙ্গিস খান ভারত আক্রমণ করে, এক লাইন হয়ে গেল। না, ওই 9-10 এর মতো শুধু উত্তর লিখলে হবে না, হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আমির আমি তারপর গেছে স্যার আমিরি তাহলে কি কোহিনা আমরা में যখন আমিরি কোহিনা में কৃষি বিভাগ কে সৃষ্টি করেন, জানো? বুঝছো? স্যার ইকো হচ্ছে আমার। মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলকে
কি কি বলা হয়? একটা যেন যে পাগলা রাজা বলা হয়, তারপর একটা কি বলা হয়? জ্ঞানতম পাপী। মোহাম্মদ বিন তুগলক কোথা থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিল? এই কোশ্চেনটা যেমন আছে। দেবগিরিতে, দিল্লি থেকে। তো দিল্লি হচ্ছে থেকে দিল্লি থেকে দৌলতাবাদ বা হচ্ছে দেবগিরি। তারপরে হচ্ছে তাকে পাগলা রাজা কেন বলা হয়, কি কারণের জন্য? এক নম্বর হচ্ছে গঙ্গা দোয়াব অঞ্চলে তিনি কর বৃদ্ধি করেছিলেন। ঠিক আছে, কর বৃদ্ধি করেছিলেন, তো চাষিরা সেই বছর অনাবৃষ্টি হয়, তবু কর মাফ করে নিলে চাষিরা বিদ্রোহ শুরু করে। প্লিজ স্যার কারো একটা মাইক অন আছে স্যার, একটু সবাই সবাই মাইক বন্ধ বন্ধ করতে করে বলুন। এখন বলতে হবে না, ঠিক আছে? একটা কিরকম একটা বাজে ব্যাপার হয়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে গঙ্গা দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেছিল বলে তিনি চাষিরা বিদ্রোহ করেছিল। ওই বছর অনাবৃষ্টির ফলে ফসল হয়নি, তবুও কর মাফ করেনি, তার ফলে কৃষকরা তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। 2 নম্বর হচ্ছে এই যে মুঘলদের আক্রমণ থেকে তিনি বাঁচতে কি করেছিলেন, রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন। শুধু যে অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ সেই জিনিসটাকে নিয়ে গেলেই হতো, কিন্তু তা করেননি, তিনি সমস্ত জনসাধারণকেও নিয়ে গেছিলেন। তো এই যে নিয়ে যাওয়ার পিছনে প্রচুর খরচা, তারপরে অনেক মানুষের মৃত্যু হয়, এর ফলে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে। তৃতীয় নম্বর কারণ আরেকটা কি ছিল, যে তিনি রাজস্ব ভার কমানোর জন্য তিনি তামার মুদ্রার প্রচলন করেছিলেন স্বর্ণ মুদ্রার পরিবর্তে। তো তামার কয়েন সবাই কি করেছিল, জাল নোটে ছেয়ে গেছিল। এই কারণের জন্য কি হয়, যে তাকে পাগল রাজা বলা হয়। বা তিনি আসলে জ্ঞানী ছিলেন, কিন্তু মাঝে মাঝে আবার বোকাও ছিলেন, সেই জন্য আবার তাকে কি বলা হয়, জ্ঞানীতম পাপী বলা হয়। টোডরমল কে কি জন্য বিখ্যাত ছিল? যে টোডরমল ছিলেন হচ্ছে আকবরের রাজস্ব মন্ত্রী। আকবরের রাজস্ব মন্ত্রী, তিনি কি জন্য বিখ্যাত ছিলেন? তো এটাই বলবে যে রাজস্ব ব্যবস্থার আমূল সংস্কারের জন্য। মানে বিখ্যাত ছিলেন বলে সেই প্রচুর ইতিহাস লিখতে হবে না, যে রাজস্ব ব্যবস্থার আমূল সংস্কারের জন্য। আর একটা জিনিস ওটা বলে দিতে পারো, সংস্কারের জাপ্তি প্রথার প্রবর্তক ছিলেন, তাই তো? জাপ্তি প্রথা করেছিলেন দিয়ে সংক্রান্ত, সেটা বলে দিতে পারো। কাবুলিয়াত পাট্টা প্রথা কি? এটা স্যার শেরশাহের আমলে হয়, হ্যাঁ, ট্যাক্স শের দেওয়ার। শাহের আমলে, ঠিক আছে, আমি এটা শুধু বলছি, পুরোটা লিখছি না। যে শের শাহের আমলে কি কি বলেছিল, যে ভূমি রাজস্ব মানে একটা চুক্তি হয় কৃষকের সঙ্গে, যে সেই চুক্তিটা কৃষকদের কাছ থেকে লিখিয়ে নেওয়া, ঠিক আছে? মানে যে একটা লিখিত আকারে ছিল, যে লিখিত আকারে কৃষকদেরকে কৃষকদের কাছে লিখে নিত, ওটাকে বলা হয় যে কবুলিয়াত, মানে কবুল করছে। আর সেই জমিতে কৃষকের অধিকার থাকবে, ঠিক আছে, সেই চুক্তির একটা কাগজপত্র দিত, সেটাকে পাট্টা বলা হয়। মানে এইভাবে যদি ভুলেও যাও তাহলে এরকম মনে রাখতে পারো, যে সিপিএম বা বামফ্রন্ট আমলে হয়েছিল, যে আগের দিনে যারা জমিদার ছিল প্রচুর, সেই জমিদারদের যাদের অনেক মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত সম্পত্তি ছিল, সেই সম্পত্তিগুলো কি হয়ে যেত, ভেস্ট হয়ে যেত, এবং জবরদখল করতো হচ্ছে কৃষকরা, বা তাদেরকে দিয়ে করাতো, কমিউনিস্ট পার্টি বা এরা করাতো, দিয়ে কি করতো, যারা গরিব মানুষ তাদেরকে তাদের মধ্যে দিয়ে দিত। এবং সেই কাগজটা কি হতো, দীর্ঘদিন ধরে ভেস্ট হয়ে যাওয়ার ফলে সরকারিভাবে কোর্টে থাকতো, দিয়ে সরকার কি করতো, ওই গরিব মানুষদের কি করে দিত, কাগজটার মাধ্যমে পাট্টা দিত। ঠিক আছে, মানে পূর্ণ অধিকার কিন্তু নেই, ওটা পাট্টা দিল, অর্থাৎ সে ওই জায়গাতে চাষাবাদ করতে পারবে, কিন্তু তার পুরো একদম হয়ে গেল না, মানে সে অন্য কাউকে বিক্রি কিন্তু করতে পারবে না। সে যতদিন বেঁচে আছে সে ততদিন সেটা ব্যবহার করতে পারবে। তাই এটা কবুলিয়ত মানে হচ্ছে এটাই, যে রাজস্ব আদায় বা কর আদায় যে ব্যাপারটা, সেটা তাদের কাছ থেকে লিখিয়ে নিত, ঠিক আছে, তাদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে, সেটা কবুলিয়াত। আর এইটা তাদের মানে যে যাকে দিল তার অধিকার থাকছে সেই জমিতে মানে চাষাবাদ করা, সেই যুক্তিটা, সেটা ছিল পাট্টা। সে আমি যেটা বললাম, আমি পরে লিখে তোমাদেরকে নোটটা দিয়ে দেবো। দোহা কি? কবিরের কবিতার 2 লাইনের লোকে দোয়া বলা হয়। তো হচ্ছে সুলতানি আমলে, সুলতানি আমলে মানে দোহা যে কবির ছিল, সে কোন আন্দোলনের ইয়ে ছিল, ভক্তিবাদী। তো যে সুলতানি আমলে ভক্তিবাদী প্রচারক, কবিরের উপদেশগুলি, কবিরের উপদেশগুলির হিন্দি হিন্দি ভাষার সংকলন।
দোহা নামে পরিচিত ছিল। আদিনা মসজিদ কে কোথায় নির্মাণ করেন? সিকান্দার শাহ মালদার গৌড়ে। মালদা। সুলতান সিকান্দার শাহ। পান্ডুয়াতে। মালদার পান্ডুয়া। কবি কঙ্কন কার আমলে খ্যাতনামা কবি ছিলেন? এগুলো যেমন পড়াটা মুশকিল, এরকম কোশ্চেনও দিচ্ছে, কিন্তু এই জিনিসগুলো সত্যি করে পড়াটা বেশ টাফ। সুলতান নসরত শাহ। আর একবার তোমার হচ্ছে এই জায়গা থেকে একবার WPSI মেন্স থেকে কোশ্চেন এসেছিল, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ কবি কাব্যের কঙ্কন। গুরুচন্ডী দাস। কবি চণ্ডীদাস। সফরনামা কাব্যের রচয়িতা কে? ইব্রাহিম কায়েম ফারুকি। মনসা মঙ্গল কাব্যের রচয়িতা, এইসবও পড়তে হবে এবার। মনসা বিজয় মঙ্গল গুপ্ত। কাব্যের রচয়িতা হচ্ছে বিজয় গুপ্ত। আর চৈতন্য চরিতামৃত হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ। আর চৈতন্য ভাগবত হচ্ছে বৃন্দাবন দাস। রামায়ণ বাল্মীকি। মহাভারত ব্যাসদেব। কমে গেছে এখন। কাশিরাম দাস বাংলায় অনুবাদ করেছিলেন। কিন্তু স্যার ব্যাসদেব হবে তো? মহাভারত হ্যাঁ মহাভারত তো ব্যাসদেব হবে। হ্যাঁ, মানে ব্যাসদেব বা বেদব্যাস, ঠিক আছে, যে বেদব্যাস বা হচ্ছে ব্যাসদেব, হ্যাঁ এটা বলাই ভালো, যে তিনি যেটা সংস্কৃত জিনিস সেটা করেছিলেন, আর কাশিরাম দাস হচ্ছে বাংলায় অনুবাদ করেছিলেন। হলো, যদি ধরো এই যে মহাবিদ্রোহকে নিয়ে একটা কোশ্চেন ছিল, এটা একটা জিনিস যে কোথায় শুরু হয়েছিল, যে মিরাট, অনেক বই মিরাট আছে, কিন্তু আসল যেটা সূত্রপাত প্রকৃত বলা হয় ব্যারাকপুর, অনেক বই লেখা থাকে, কিন্তু সূত্রপাত যেটা মিরাটও বলে। তো যদি সরর এরকম শুধু কোশ্চেন আছে যে মহাবিদ্রোহের যে কোনো তিনটি কারণ লিখুন এবং সিপাহী বিদ্রোহ কি মহাবিদ্রোহ বলা যায়, শর্ট করে দিল, হয়তো 3+2 দিল, তাহলে মহাবিদ্রোহের যে কোনো তিনটি কারণ যদি বলে তাহলে কি বলবো? স্যার অযোগ্য নেতৃত্বের অভাব, তারপর স্যার মানে আধুনিক অস্ত্রের অভাব। না না, আমি বলছি মহাবিদ্রোহের তিনটি কারণ। ওই শুকরের ওই যে ইয়ে দিয়ে প্রচুর পরিমাণে অবাধে যে বাণিজ্য করছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলেছি যে অধীনতামূলক নীতি, শর্ত বিলোপ নীতি, ঠিক আছে, এই নীতি প্রয়োগ করে, ঠিক আছে, এই নীতি প্রয়োগ করে কি করেছিল, যে বিভিন্ন রাজ্যকে তারা গ্রাস করেছিল, মানে দখল করে নিয়েছিল, এটা একটা কারণ গেল। এটা হচ্ছে রাজনৈতিক কারণ। 2 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে পলাশী যুদ্ধ, বক্সারের যুদ্ধের পর থেকে প্রচুর পরিমাণ সম্পদ তারা লুণ্ঠন করে নেয়, সব সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়, এটা একটা কারণ ছিল। 3 নম্বর একটা কারণ কি ছিল, যে ইংরেজ এবং ভারতীয়দের মধ্যে বৈষম্যমূলক আচরণ, যেগুলো আমি বলছি সেগুলো আনসারে অবশ্যই থাকবে, আমি শুধু এখন বলছি, লিখছি না। যে অধীনতামূলক মিত্রতন্ত্রী, সত্যবিলোপ নীতি, আমি একদম টু দা পয়েন্টে চলে যাব, ঠিক আছে, এরকম যদি কারণ বলা থেকে 3 নম্বর, তাহলে একদম টু দা পয়েন্টে চলে যাব, যে অধীনতামূলক নীতি, মিত্রতন্ত্রী, সত্যবিলোপ নীতি, এই সমস্ত নীতি প্রয়োগ করে ইংরেজরা কি করেছিল, যে বিভিন্ন রাজ্যকে তারা অধিকার করে নিয়েছিল অপব্যবহার করে। 2 নম্বরে যে পলাশী যুদ্ধের পর থেকে প্রচুর পরিমাণ সম্পদ লুণ্ঠন করে, যার ফলে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা, বাংলা ভারতের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে। 3 নম্বর হচ্ছে বৈষম্যমূলক আচরণ বা সেনাদের প্রতি বৈষম্যমূলক আচরণ, এই জিনিস। এবার আরেকটা জিনিস শেষে লিখে দিতে পারো, যে এই রকম পরিস্থিতির পরে এনফিল্ড রাইফেলে যে বন্দুকে যে কার্তুজ ভরা হতো, সেইটাকে কেন্দ্র করে শুরু হয়, ওই কথাটা বলে, যে অত বেশি আলোচনা করতে হবে না, গরু শুয়োরের চর্বি ছিল, তারপরে হিন্দু মুসলিম ধর্ম নাশ হবে, অমুক তমুক করে এত বলা দরকার নেই। ওটা যদি 5 নম্বর বলে দেয় তবেই দেবে, আশা করি 5 নম্বর ওরকম আর দেবে না, দিলে কোশ্চেন এরকম থাকবে, 3টে বলছে মানে 3টেই কারণ, 3 নাম্বার এরকম দিতে পারে, যেটা তোমার একটা এবার এই ডগে পিএসএ যেটা একটা 4 নম্বরের কোশ্চেন ছিল।
সেরকম টাইপ এরকম যদি দেয়। এবার একটা কোশ্চেন যেটা সিপাহী বিদ্রোহকে কি মহাবিদ্রোহ বলা যায়? ধরো এটা 2-3 নম্বর দিল যদি দেয়, সিপাহী বিদ্রোহকে কি মহাবিদ্রোহ বলা যায়? তাহলে এটা শুধু আনসার এটুকুই বলতে হবে যে সিপাহীদের দ্বারা শুরু হলেও, ঠিক আছে, সিপাহীদের দ্বারা শুরু হলেও, ও দাঁড়া এখানে কোথায় আছে লেখা, আমি দেখিয়ে দিই আনসারটা একবার, তাহলে বেশি ভালো। যে সিপাহীদের দ্বারা শুরু হলেও এই আন্দোলন সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছিল, এই আন্দোলন সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছিল, কিন্তু নেতৃত্ব ও পরিকল্পনার অভাবে এবং শিক্ষিত মানুষদের এই বিষয়ের উদাসীনতার জন্য শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তাই এটিকে ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র আন্দোলন বলা চলে।